যেই গণ অভ্যুত্থানটি হয়েছে সেটা আনপ্রেসিডেন্টেড। আমরা অতীতের অনেক উদাহরণ টানি, তার সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের যে সার্বজনীনতা তার কোনো মিল নাই। এবং যেভাবে মানুষ প্রত্যাশা করেছে, রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, আবার আমরা খুঁজে একজন ভালো লোককে এবং সবচেয়ে যোগ্য যাকে মনে করেছি তাকে বেরও করেছি। উপদেষ্টা পরিষদ অত মনোপুত হয়নি, অনেক প্রায় ৫০ ভাগ মানুষ কোথায় ছিলেন আমরা জানি না উপদেষ্টা হওয়ার আগে, কিন্তু তাদের কাজ দিয়ে আমরা যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য তাদেরকে এনেছিলাম সেটিতে তারা গোলমাল করে ফেললেন। সেই জায়গাটিতে মনে হচ্ছে তাদের উদ্দেশ্যহীন, কিন্তু তাদের তো আসলে গেম চেঞ্জিং কাজ করার কথা, তাদের অর্থনীতি পুনর্গঠন করার কথা, ব্যাংকিং সেক্টর ঠিক করার কথা, সুশাসন প্রতিষ্ঠা করার কথা, যে গণহত্যাকারীরা পালিয়ে গেছেন কিংবা দেশে আছেন তাদের বিচার করার কথা। আবার আপনি দেখবেন যে এই যে আশা আকাঙ্ক্ষা মানুষ রাজপথে বলেছে, দেয়ালে বলেছে, কার্টুনে বলেছে, স্লোগানে বলেছে, সেটিকে আপনার সংস্কার আকারে রাজনীতিতে আনা, শাসনতন্ত্রে আনা, সংবিধানে আনা, কাজগুলো কিন্তু আপনি বলবেন যে আমরা সবাই আউটলাইন বা মোটা দাগে সবাই জানি যে কিভাবে আমরা চিন্তা করেছি, কিন্তু মনে হলো যে তারা উদ্দেশ্যহীন সময় কাটালেন। তাদের যোগ্যতা দক্ষতার ক্লাসরুম বা যার যার ক্যারিয়ারে যতই ভালো হোক, এই রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায় এসে তারা ব্যর্থতার পরিচয় দিলেন এবং তারা বিচার প্রক্রিয়াটিকে আগাতে পারলেন না। সংস্কারের অনেক মাসব্যাপী আলোচনা হচ্ছে, কিন্তু মৌলিক সংস্কারের জায়গা যেখান থেকে আপনার দেশ পরিচালনা কিংবা সুশাসন কিংবা আপনার জবাবদিহিতা নিশ্চিত হবে, রাজনীতি সংস্কার, সেগুলো হলো না। ফলে আমরা কোনো দিকেই যেতে পারলাম না। যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সমপরিমাণ হতাশা তৈরি হলো। মনে হলো যে আমরা অবশ্যই ৫ই আগস্টের আগের বাংলাদেশ সেটির সাথে কোনো কিছুর তুলনীয় না। শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার দলের লোকরা বিভিন্ন জায়গা দিয়ে পালিয়ে গেছেন, এটি অভাবনীয়। কিন্তু আমাদের হাতে যে সম্ভাবনা তৈরি হলো, সুযোগ তৈরি হলো, সেইটার আমরা বাস্তবায়ন করতে পারলাম না। আমার ধারণা ১০ ভাগও আমরা বাস্তবায়ন করতে পারলাম না। ফলে এখন মানুষ যেটি বলে যে দেখেন এই সুযোগ তো আরেকবার আসবে না, কারণ এটি আমাদের কল্পনারও অতীত ছিল। আমরা চেয়েছিলাম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, চুরিধারি একটু কম হোক, আওয়ামী লীগের গুন্ডামি কমুক, এগুলো। কিন্তু দলটি যে এভাবে পালিয়ে যাবে, ৭৬ বছর বয়সী একটি দল ৩৬ দিনের মধ্যে পালিয়ে যাবে, এটি তো অভাবনীয় সম্ভাবনা, অভাবনীয় সুযোগ। দেখুন, আমি দোষ দিই সব কিছুর জন্য শেখ হাসিনাকে। ওনার উচিত ছিল ১৫ দিন সময় দেওয়া, যে আমি পালিয়ে যাচ্ছি, আপনারা কে কী করবেন না করবেন ঠিক করেন। এখন উনি যে এইভাবে পালিয়ে যাবে, এইটা আমাদেরও কল্পনার অতীত ছিল। আজকে অনেকে অনেক বড় বড় কথা বলছে, ওই সময় সবার লক্ষ্য ছিল কি করে তা গণ অভ্যুত্থানটি সফল করা যায় এবং এই শাসনের অবসান ঘটানো যায়। এখন অনেকে অনেক কথা বলছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক ছিল না। তাতে করে সমস্যা যেটি হয়েছে, যে শূন্যতা তৈরি হয়েছে, আপনি বাগাড়ম্বর দেখতে পেয়েছেন, আপনি অতিশয়োক্তি দেখতে পেয়েছেন, অভাবনীয় সব কথা দেখতে পেয়েছেন, কিন্তু কাজের কাজ যেটি করলে বাংলাদেশ সামনের দিকে এগোবে সেটি দেখতে পাননি। তবে আমি কিন্তু সরকারটিকে প্রধানতম দায়ী করব, কেননা রাজনীতিবিদরা রাজনীতি করবেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতিতে তারা একে অন্যকে দোষারোপ করবেন। দেখুন, এই মৌকা কে ছাড়তে চায়? নতুন একটি দল দাঁড়িয়েছে, তারা চাঁদাবাজি হোক, কর্পোরেট চাঁদা হোক, যাই করুক, তারা একটা দল গঠনের চেষ্টা করছেন। জামায়াত ইসলামীর মতো দল, যাকে প্রায় ১০ জন শীর্ষস্থানীয় নেতার ফাঁসি দেখতে হয়েছে, তারা দীর্ঘশ্বাস নিতে পারছে, মুক্ত বাতাসে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে পারছে, তার তো আস্ফালন অন্য জায়গায়। বিএনপি যে ১৬ বছরে একটি সফল জনঘনিষ্ঠ আন্দোলন করতে পারেনি, তাকে আপনি দেখতে পাচ্ছেন ক্ষমতার একদম কাছাকাছি চলে গেছে। সরকারটিকে এই রিয়ালিটিটাকে মাথায় নিতে হতো যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি হবে, এবং সেটি আওয়ামী লীগ তো গণতান্ত্রিক রাজনীতি করতে দেয়নি। আওয়ামী লীগের আমলে তো আপনি কোনো দলীয় রাজনীতি করার সুযোগ পাননি। ফলে দলীয় রাজনীতির যে চেহারাটা, সেটি আমরা ৫ই আগস্টের পরে আরেকবার দেখতে পেয়েছি। সরকারটিকে তো এটি মাথায় নিতেই হবে। তবে একটা জায়গায় ভালো করেছে, অর্থনীতির উপরিকাঠামোতে আপনি দেখুন রিজার্ভ বেড়েছে, আপনার জিডিপির অবস্থা খারাপ হলেও একটা স্থিতি এসেছে, মুদ্রার ডলারের সাথে মূল্যমানের টাকা প্রথমবারের মতো শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে, আপনি বিদেশিদের লোন পরিশোধ করতে পেরেছেন। শেখ হাসিনা যেভাবে $200 বিলিয়ন উপরে ব্যাংকিং সেক্টর থেকে এবং অন্যান্য সেক্টর থেকে নিয়েছে, সেই জায়গাটিতে আমি সরকারকে ক্রেডিট দিব। কিন্তু যেটি হয়নি, যে অর্থনীতিতে আপনার কনফিডেন্স আসেনি। বিনিয়োগ দেশি হোক আর বিদেশি হোক,
বিনিয়োগ। আর আমরা কথায় কথায় খালি বিদেশি বিনিয়োগ খুঁজছি। পৃথিবীতে কোথাও দেশি বিনিয়োগ না হলে বিদেশিরা বিনিয়োগ করবে না। বাজারকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি, সেটি হয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এখন শেখ হাসিনা খারাপ ছিলেন, তার দলীয় গুন্ডারা খারাপ ছিলেন, কিন্তু আপনি যখন এই মব ভায়োলেন্স দেখতে পান সেটা আমাদের কাছে মানে অভাবনীয় মনে হয়। আরেকটা জিনিস বিচারের নামে কেন প্রহসন হয়েছে বলি, আপনি গণহারে হত্যা মামলা দিয়েছেন এবং এই প্রত্যেকটা লোক গরুর মালা নিয়ে কয়েক মাসের মধ্যে বেরিয়ে আসবে, কারণ তাদের তো আপনি সুনির্দিষ্ট অপরাধে বিচার করেননি, অর্থনৈতিক অপরাধে করেননি, রাজনৈতিক অপরাধে করেননি, যেই খুন খারাপি তারা করেছেন ধরে আপনি করেননি। ফলে একটা হাস্যকর জায়গায় চলে গেছে, 400 জন মিলে একজনকে খুন করেছে। ফৌজদারি অপরাধে এটি আপনি প্রমাণই করতে পারবেন না যে একটি বুলেটে ধরেন একটি লোক মারা গেছে, 400 জনের রোল কি। আর যে সমস্ত লোককে আপনি এই খুনের মামলা এনেছেন, কথার কথা খায়রুল হক, উনি তো খুন খারাপের চেয়ে উপরে, উনি রাষ্ট্রকে হত্যা করেছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করে। তার বিরুদ্ধে মামলা কি খুনের মামলা হতে পারে? একটা উদাহরণ দিলাম আপনাকে। ফলে আমরা এই সরকারে দেখুন আইনজ্ঞের সংখ্যা অনেক, প্রয়োজনের তুলনায় বেশি, এবং তারাই ঝামেলাটি পাকিয়েছেন। সরকারের গঠন প্রক্রিয়া, সরকারের চরিত্র এবং আইনের শাসন ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যর্থতা। দিনের শেষে আপনি কাকে দায়ী করবেন আমি জানি না, আমি নিজেও কিন্তু কনফিউজড। এটা একটা ছায়ার সাথে যুদ্ধের মতো। তবে খারাপ দিকটা আরো একটু বলি, আগে যে কোনো নির্বাচিত কিংবা সেমি নির্বাচিত সরকারেরও একটা জবাবদিহিতার জায়গা থাকে। এই সরকারকে আমার ইতিহাসের সবচেয়ে জবাবদিহিহীন সরকার মনে হচ্ছে।